চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রীতম্বর সার দোকানের কথা মনে পড়ছে। সেখানে নাকি টাকা হলে বাঘের দুধও পাওয়া যায়। রাজধানী ঢাকাতেও এরকম একটি জায়গা আছে যেখানে চারিত্রিক সনদ থেকে শুরু করে সত্যায়িত সিল, অপরদিকে সার্টিফিকেট থেকে শুরু করে নির্বাচনী ব্যালট, হ্যাঁ ঠিক তাই, মহামূল্যবান নির্বাচনী ব্যালটও নাকি সেখানে পাওয়া যায়। এবং এমন বিষয়ের খোঁজ পেয়েছে টিম নিউজ 24 এবং নিউজ 24 এই টিম যে জিনিসটির খোঁজ পেয়েছে সেটি নিয়ে আমরা আজকের আলোচনা করব মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডাকসু ব্যালট, নীলক্ষেতে নীল নকশা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন আমি একটু আমার ডান দিক থেকে পরিচয় করে দিব। শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। এরপর পরে আমাদের সঙ্গে আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্কোয়াড্রন লিডার, অবসরপ্রাপ্ত শওকত ওমর দীপ্র, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি একটু শুরুতেই যেতে চাই, নিশ্চয়ই আপনারা সেই প্রতিবেদনটি দেখেছেন। আমি একটু একে একে সবার কাছে যাব। শেখ রবিউল আলম, আপনার কাছে একটু আসি। একটু বলবেন যে এত উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনে এরকম কালিমা আসলে লেপে দিল কারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে নিউজ 24 সাথে যুক্ত আছেন। হ্যাঁ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচন সারা দেশেরই নজর ছিল এবং দীর্ঘদিন পরে আমরা মনে হয় ছাত্র সংসদ নির্বাচন করতে যাচ্ছি এবং এই ছাত্র সংসদ নির্বাচনের পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘদিন পর, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি আমরা। তা সেই রকমের একটা নির্বাচন যে অব্যবস্থাপনা, যে অস্বচ্ছতা, সেটা কিন্তু আসলে হতাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ছিলেন তারা কেন এতটা অমনোযোগী হলেন। ধরেন আজকে যে রিপোর্ট আমি দেখলাম নিউজ 24 করেছে, সেটা তো ব্যালট পেপারের সংরক্ষণের একটা দায়িত্ব রয়েছে, সেটার একটা ধরেন গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব রয়েছে, নিরাপত্তার দায়িত্ব রয়েছে। কিন্তু যে প্রক্রিয়া এবং যে প্রতিষ্ঠান ওই ব্যালট পেপারগুলি ছাপিয়েছে বিভিন্ন জায়গায় যত্রতত্র অনিরাপত্তাহীনভাবে, এবং তার যে সংখ্যার কথা উল্লেখ করা হচ্ছে, ছাপানো হচ্ছে একটা মানে খোলা জায়গায় যত্রতত্র, একটা সম্ভবত জালাল প্রিন্টিং প্রেস, জি জালাল প্রিন্টিং প্রেস, নীলক্ষেত, এবং কাটিং করেছে মক্কা পেপার পাশে। আমি সেখানে আসছিলাম, এক জায়গায় আপনার প্রিন্ট হচ্ছে, আরেক জায়গায় কাটিং হচ্ছে, সরবরাহ করা হচ্ছে ভ্যানে, সেখানে গিয়ে আদাবরে আপনি সরবরাহ করে চলে আসছেন। তারা আবার বলছেন যে সংখ্যা, আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন্য যা প্রয়োজন, প্রথমে আবার ওই কর্তৃপক্ষ বলছে কেরানীগঞ্জে ছাপিয়েছে। এই যে ধরেন অস্বচ্ছতা এবং এই ধরনের একটা জবাবদিহিহীন অনিরাপদভাবে ডাকসুর ব্যালট পেপার ছাপিয়ে তাতে নির্বাচন যদি আপনি করেন, তো সেই ব্যালট পেপারের ইউজ হয়েছে কিনা এই প্রশ্ন তো মানুষের কাছে আসবে। এখন এই দায় কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে, অথবা তারা সত্যিকার অর্থে ভোটেও নির্বাচিত, ধরেন আমি হলাম, ধরে নিচ্ছে হলো, ভোটের ভিত্তিতেই হলো, সাধারণ ছাত্রদের রায়ের ভিত্তিতে হলো যে সংসদ, তারাও তো নির্বাচিত হয়েও বিতর্কিত হচ্ছে, তো সেটা তো কাম্য হচ্ছে না। তো এই দায় সাধারণত আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টাকে যেভাবে দেখা উচিত ছিল এবং এটা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং ডাকসু নির্বাচনটাকে শুধু বিতর্কিত করেনি, এই নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন তাদের আগামী দিনের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত। তো এর বেশি আর তোর কি সমালোচনা করার আছে? ধন্যবাদ। আমি একটু যেতে চাই শওকত ওমর, আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে আসলে যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নির্বাচন নিয়ে অনেক বেশি স্বচ্ছতা দেখানোর কথা ছিল, সেই স্বচ্ছতা না দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম একটি কার্যক্রম এবং বিশেষ করে ব্যালট পেপারের যে গোপনীয়তা রক্ষা বা স্বচ্ছতা, নিরাপত্তার জায়গা, যেই কথাটি রবিউল আলম বললেন, সেই জায়গাতে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম করার কারণ কি? আসলে কোনো একটি নির্দিষ্ট দলের কি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যেটা মনে করি, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ, তারা আর্থিক সততার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য অত্যন্ত জরুরি। আমি সচেতনভাবে এই সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করছি। বর্বরতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এবং তার অঙ্গ সংগঠনকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাই।
জি, আমরা আমরা জি, আমরা যারা আমি- আসলে আমি- বাংলাদেশের পক্ষে আছি তারা সবাই এই জিনিসটা আপনার সঙ্গে না, হয়তো আমরা সবাই অনেকে- এটার অনেকেই পক্ষে একমত নেই। হবেন। আমি এই এটা একটা জিনিসটা কেন মতাদর্শের বলছি বিষয়, কিন্তু আমরা আসলে এখন একটু ডাকসু প্রসঙ্গে একটু আসতে চাই। অবশ্যই আমি সে প্রসঙ্গে আসব। এটা আমার ডিসক্লেমার ছিল, যাতে আমার অবস্থানটা অন্যদের কাছে পরিষ্কার হয়। ডাকসুর যে রিপোর্টটা আপনারা করেছেন সেটা আমি দেখেছি, বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, যদি এখানে নীলক্ষেতে ব্যালট পেপারগুলো ছাপানো হয়ে থাকে, এটার সত্যতা সম্পর্কে আমি সন্দিহান না, আবার নিশ্চিত না। যেহেতু আমি নিশ্চিত না, যদি ওখানে ছাপানো হয়ে থাকে, আমরা জানি এটা কি হতে পারে। আমরা জানি যে অনেক জায়গায় এটা সাব কন্ট্রাক্ট দেওয়া হয়। আপনি হয়তো মূল কন্ট্রাক্টরকে দিয়েছেন, তিনি হয়তো অন্য কাউকে দিয়েছেন। এটা এক ধরনের অব্যবস্থাপনা। আমাদের দেখার বিষয়, এই অব্যবস্থাপনা ভোটের রেজাল্টকে, যারা সাধারণ শিক্ষার্থী যারা এটাতে অংশগ্রহণ করেছেন, তাদের মতামতকে, তাদের দেওয়া রায়কে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা, প্রভাবিত হওয়ার সুযোগ ছিল কিনা, হয়েছিল কিনা, এটা একটা সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত। এবং আমি প্রথম বক্তার সঙ্গে একমত, এটা এক ধরনের মার্জনাহীন অপরাধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে। দুই ধরনের অপরাধ হতে পারে। একটা হচ্ছে আপনি ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে অপরাধটি করেছেন, জেনে শুনে করেছেন, কোনো অসৎ উদ্দেশ্যে করেছেন, প্রথম তদন্তের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উত্তরটা বেরিয়ে আসবে। আরেকটা হচ্ছে আমি যেটা বললাম, আপনি হয়তো অসৎ উদ্দেশ্যে করেননি, ব্যবস্থাপনা ত্রুটি ছিল। আপনি একজন মূল কন্ট্রাক্টরকে দিয়েছেন, উনি আরেকজন সাব কন্ট্রাক্টরকে দিয়েছেন, এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখান থেকে ব্যালট পেপারগুলো ছাপানো হয়। মূলত আসলে গোপনীয়তা রক্ষার্থে যখন এ ধরনের ব্যালট পেপার বা গোপনীয় কোনো ছাপার কাজ থাকে, সেগুলোর ক্ষেত্রে আসলে সাব কন্ট্রাক্ট না দেওয়ার জন্য আমি তো আসলে সেটা বললাম যে কর্তৃপক্ষ সুপারিশ করে সাবকন্ট্রাক্ট থাকেন আর কি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দেননি। আপনি যাকে দিয়েছিলেন ওনারা এই কাজটা হয়তো করতে পারেন, যেটা একটা অব্যবস্থাপনা। এইটা কি ডেলিবারেটলি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, নাকি এটা একটা অব্যবস্থাপনা? তাহলে ভবিষ্যতে যাতে এই অব্যবস্থাপনাটা না হয়, আমাদের সেটার দিকে নজর দিতে হবে। বাট মূল প্রশ্নটা হচ্ছে যে এই কারণে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যে মতামত দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটা কোনোভাবে প্রভাবিত হয়েছে কিনা, এবং এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা। আমরা ঘোলাপানিতে মাছ শিকার না করি, আমরা প্রকৃত সত্যটা এবং এর পেছনে কারণটা বের করার চেষ্টা করি। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমি এবার একটু শরৎ তুষার আপনার কাছে আসবো। যে নীলক্ষেতের মতো একটা জায়গায় ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা এই রিপোর্টটিতে আমরা দেখেছি, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা প্রতিষ্ঠানকে দিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকে নীলক্ষেতের মতো একটা জায়গায় এটি গিয়েছে। এটি কি আসলে আপনি মনে করেন যে কোনো বিশেষ দলের মদদে এরকম কিছু হয়েছে, বা কোনো বিশেষ রাজনৈতিক দলের মদদে এরকম হয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আপনার আজকে যে শিরোনাম, নীলক্ষেতে নীল নকশা। নীলক্ষেত আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা তো মাঝে মাঝে বলতাম যে নীলক্ষেত বিশ্ববিদ্যালয়, কারণ ওখান থেকে আমরা অনেক বইপত্র ছাপিয়েছি। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু নীল নকশা হয়েছে কিনা এটা আমি একবারই আগে থেকে বলতে চাই না, কিংবা কোনো বিশেষ দলের মদতে হয়েছে কিনা প্রমাণ ছাড়া এই কথাটা বলা যাবে না। কিন্তু যেই প্রসঙ্গটা এসেছে এটা খুব অ্যালার্মিং এবং মানে উদ্বেগজনক। যে রিটার্নিং কর্মকর্তার আমি বক্তব্য শুনলাম আপনাদের রিপোর্টে, সেখানে তারা অস্বীকার করছেন। অন্যদিকে নীলক্ষেতে এটা ছাপানো হয়েছে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। তাহলে যদি ওখানে ছাপানো হয় তাহলে এটা অস্বীকার করতে হচ্ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে 96,000 বলা হচ্ছে, আর কাটিং করা হয়েছে 88,000। তো মাঝখানে 8,000, এই যে প্রশ্নটা শিক্ষার্থীরাই তুলছেন যে এই 8,000 ব্যালট পেপার কোথায়, মানে এটা কাটিং করা হলো না কেন, বা এটা কোথায় মিসিং কেন, কই গেছে, এটা তো একটা প্রশ্ন, এটা উত্তর তো দিতে হবে প্রশাসনকে। এতে করে আমি মনে করি না যে কোনো ইলেকশন, এখনও আমার কাছে সেটা বলার মতো যথেষ্ট, দাবি করার মতো যথেষ্ট নাই যে ইলেকশনটা ম্যানিপুলেটেড হয়েছে। এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা তো একটা সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট দি অ্যাডমিনিস্ট্রেশন। এই যে সিসিটিভি ফুটেজ, এটা মানে যেমন আবিদ ছাত্রদল সমর্থিত প্রার্থী, উমামা, আব্দুল কাদের সহ যারা যারা হেভিওয়েট প্রার্থী ছিলেন ভিপি পদমর্যাদার, তারা কিন্তু এই সিসিটিভি ফুটেজ, কাস্টিং ভোটের যে তালিকা, এগুলো বলেছিলেন, প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে এগুলো যেন প্রকাশ করা হয়, কিন্তু সেগুলো প্রশাসন করছে না। প্রশাসনের উচিত, এবং এটা আমি মনে করি এই তাদের এই দাবিতে যারা যে বিজয়ী হয়েছেন, যেমন সাদিক কায়েম থেকে শুরু করে পুরো ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, এতদিন পর একটা ডাকসু হলো, এবং সেই ডাকসুতে যারা নির্বাচিত প্রতিনিধি, তারা তো চাইবেন না যে তাদেরকে ঘিরে কোনো বিতর্কিত
একটা ব্যাপার তৈরি হোক কিংবা বিতর্কিত কোনো নির্বাচনের মধ্যে তারা ক্ষমতায় বা দায়িত্বে থাকুক, এটা তো তারা চান না। সুতরাং তাদেরও এটা দাবি হওয়া উচিত যে এই যে প্রশ্নগুলো এসেছে যে কাটিং পেপার এবং ব্যালট পেপারের মধ্যে এই গ্যাপটা কেন, তারপর হচ্ছে আপনার সিসিটিভি ফুটেজ কোথায়, কাস্টিং ভোটের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়, বা আপনি যদি প্রকাশ নাও করেন এই যে প্রার্থী যারা আছে তাদের সামনে তো আপনি তাদেরকে তো দেখাতে পারেন, তারা তো এটার মানে কি বলে যে এটার হক তাদের, এটা তারা যদি তারা দেখতে চায়। তো এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিল করতে হবে, এবং যদি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম দেখা যায় যে আসলেই তারা কোনো অনিয়মের সাথে জড়িয়েছেন কিংবা এই যে নীলক্ষেতের মতো জায়গায় দিয়েছেন, তাহলে আসলে এটা দায় নিতে হবে, যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে এটা দায় নিতে হবে। এছাড়াও আমি এখনো পর্যন্ত এর বাইরে এই নির্বাচনকে মানে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে আমরা নির্বাচন সময়ে কোনো অভিযোগ দেখি নাই যে এখানে প্রার্থীরা অভিযোগ করেছেন কিন্তু মানে ইয়েরা অভিযোগ করেন নাই, যে সাধারণ যারা ভোটার তারা কোনো অভিযোগ করেন নাই যে আসলে এই অনিয়ম হয়েছে ওই অনিয়ম হয়েছে, এরকম কোনো অভিযোগ কিন্তু তারা করেন নাই। ফলে আমার দিক থেকে আমি মনে করি যে এখনো পর্যন্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানে নির্বাচনের রেজাল্টকে প্রশ্নবিদ্ধ করার কোনো যথেষ্ট গ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই অব্যবস্থাপনা বা এই অ্যালিগেশনসগুলো এগুলো মারাত্মক, এগুলো যদি হয় এটা প্রশাসনকে এটার দায় নিতে হবে এবং এটার জন্য প্রশাসনেরই আগ বাড়িয়ে উচিত। শিক্ষার্থীদের আন্দোলন হবে, আবারও ক্যাম্পাস অস্থিতিশীল হবে, এইসব না হয়ে প্রশাসনের উচিত যে এই প্রশ্নগুলো যেগুলো প্রার্থীরা করেছেন, আমি যতদূর জানি গতকালকে সম্ভবত এই যে প্রার্থীদের নাম আমি বললাম তারা ভাইস চ্যান্সেলরের সাথে দেখাও করেছেন, তো তাদের উচিত যে প্রশাসনের উচিত যে তাদের এই প্রশ্নগুলোর মানে ক্ল্যারিফাই করা, তাহলেই কিন্তু এই ঝামেলাটা মিটে যাবে। ধন্যবাদ। আমি আবার একটু শেখ রবিউল আলম আপনার কাছে ফিরবো, একটু বলবেন যে সর্বপ্রথম ছাত্রদল এই অভিযোগটি এনেছিল যে নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়া গিয়েছে এবং এর পরবর্তীতে এই ব্যালট পেপার যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর কোনো সুযোগ নেই, এরপরেও যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এটিকে কি আসলে কোনো আইনিভাবে এই লড়াইয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা পুনরায় এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেক্ষেত্রে আসলে সেটার জন্য কোনো ব্যবস্থা ছাত্রদলকে আপনারা নির্দেশনা দিয়েছেন কিনা? ছাত্রদলকে বলছি না, জাতি হিসেবে তো আমরা চাই যে কোনো ঘটনারই পুনরাবৃত্তি না ঘটুক, তো ঘটে তো চলছে না, থামানো কি যাচ্ছে? দায়িত্ব কেউ নিচ্ছে? স্বচ্ছভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি জবাবদিহিতার আওতায় আসছে না, তো সেই তো চলছে। আমি নিশ্চিত যে এটা নীলক্ষেতে ছাপানো হয়েছে ওই প্রতিবেদন অনুসারে, এটা অস্বীকার করেওনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলেছে আমরা একজনকে কন্ট্যাক্ট দিয়েছি এবং একজনই নাকি যোগ্য মানুষ তারা পেয়েছে, একজন। এটা একটা প্রশ্ন, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান যখন একটা টেন্ডারের জন্য মনোনীত হন বা যোগ্য হন, তাহলে কি আসলে সেই প্রতিষ্ঠানকে ঘিরেই কি টেন্ডারটিকে সাজানো হয়েছে? না, সেটা প্রশ্ন আরো পরে। কথাটা হচ্ছে যে আপনি টেন্ডার আহ্বান করলেন, আপনার দৃষ্টিতে আপনাকে একজন মানুষই সন্তুষ্ট করতে সক্ষম হলো, তার নাকি মেশিন আছে 40 লাখ 50 লাখ টাকা দামের যে মেশিন, আর কোথাও নাকি এটা পাওয়া যায় না, আর কোথাও পাওয়া যায় কি নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুঁজে দেখেছে নাকি? তো 40 লাখ 50, এত বড় সক্ষম ব্যক্তি তিনি নীলক্ষেতের মানে অরক্ষিতভাবে ছাপাচ্ছেন, আরেক জায়গায় কাটছেন, তার মানে তার করার সুযোগ নেই, তার নিজেই জানেন না, তার কিছুই নাই। যার কাছে ছাপিয়েছেন সে তার আরও বেশি যোগ্য বিদায় সেখানে উনি ছাপাতে দিয়েছেন, তার নিশ্চয়ই কোনো কিছুই হয়তো নাই, কাগজে কলমে আছে, দেখিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মনে রাখা দরকার যে ব্যালট পেপারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কখনোই সাব কন্ট্রাক্টে দেওয়ার সুযোগ নেই। এই টেন্ডার পেতে হলে আপনার বিশেষ যোগ্যতা থাকতে হবে, সেটি ছাড়া আপনি এই টেন্ডার পেতে পারেন না এবং এই ব্যালট পেপার আপনি ছাপাতে পারেন না। যেমন ধরেন তুষার ঠিকই বলছিলেন যে ফলাফলকে প্রভাবিত করবে বলে আমারও মনে ওইভাবে করছি না, কিন্তু ফলাফল তো প্রভাবিত হতে পারে, নিশ্চয়ই পারে। এখন গণতন্ত্রের সাথে বৃহত্তর স্বার্থে একটা নির্বাচন হয়ে গিয়েছে, সেটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি না হোক, ফলাফল পরিবর্তনের জন্য অন্য কোনো উদ্যোগ না হোক, বৃহত্তর স্বার্থে জাতির স্বার্থে গণতন্ত্রের জন্য আমরা হয়তো মেনে নেব, কিন্তু প্রভাবিত হতে পারে। যেমন ব্যালট পেপার যদি সংখ্যা ঠিক না থাকে, তাহলে কাস্টিং ব্যালট পেপার ভোট এবং গণনাকৃত ভোট তো আপনি এখনো পর্যন্ত সমন্বয় করে দেখেননি। সবাই দাবি করেছে, উমামা করেছে, আবিদ করেছে, কাদের করেছে, বাকেরও করেছে, আমলে তো নেননি আপনি। আবার ধরেন ব্যালট পেপার যদি যত্রতত্র যে কোনো জায়গায় পাওয়া যায় বা ছাপানোটা সংখ্যাটা যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা টেন্ডার নিয়েছে তারা মনিটরিং না করেন, তাহলে অনেক অধিক ছাপানো হতে পারে। তাহলে একজন শিক্ষার্থীর কাছে একাধিক ব্যালটও যেতে পারে, একাধিক ব্যালট যদি কোনো শিক্ষার্থীর কাছে যায়, সে ভোট দিতে গিয়ে সেটা প্রয়োগও করে দিতে পারে। যেহেতু আপনি কাস্টিং ভোট আর হচ্ছে গণনাকৃত ভোট আপনি ক্রস চেক করছেন না বা ক্রস চেক করে জানাচ্ছেন না, যার জন্য বলছে এই নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে অথবা দায়িত্বের জায়গা থেকে হয়তো সেভাবে আমরা চাচ্ছি না যে এটা একটা বিতর্কের জায়গায় চলে যাক। আমাদের আগামীতে যেটা আপনি প্রশ্ন করেছিলেন হবে কিনা,
সে ব্যাপারে আমাদের কোনো ইনিশিয়েটিভ থাকবে কিনা, সেই জন্য তো আমরা একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটালাম। আমরা জবাবদিহিতা চাই, ভোটারের ক্ষমতায়ন চাই, সেটা জাতীয় নির্বাচন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বলেন, ভোটারের ক্ষমতায়ন চাই, কিন্তু সেই ক্ষমতায়নের জন্য স্বচ্ছ প্রক্রিয়াও তো চাই। তো এই জায়গাগুলি যেভাবে আমাদের ভেঙে পড়েছিল অতীতে, সেই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের এই যে স্যাক্রিফাইস, যে জীবন দেওয়া, নিধন হওয়া, রাজপথে থাকা, একটা নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন, তারপর নির্বাচন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা, কর্তৃপক্ষকে জনগণের কাছে দায়বদ্ধ করা, জবাবদিহি করা, সেই প্রক্রিয়া তো নস্যাৎ হয়ে যাবে। এবং সেই নস্যাৎ হয়ে যাওয়ার সাথে যারা যুক্ত, তারা যেই হোক না কেন, তারা তো এই দায় এড়াতে পারে না। তাদের জবাবদিহিতা, পাশাপাশি শাস্তির ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। আমি একটু তুষার আপনার কাছে যেতে চাই। তুষার, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রার্থীরা বেশ কয়েকবার গিয়েছেন এবং গতকালকেও তারা গিয়েছেন, কিন্তু আসলে আশানুরূপ কোনো ফল আসেনি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয় সেটাকে অস্বীকার করেছে, না হয় সেটাকে এড়িয়ে গিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম পরিস্থিতি যদি দাঁড়ায়, তাহলে কি আসলে প্রার্থীরা কি করবেন? প্রার্থীদের করণীয় কি? প্রার্থীদের অনেক কিছু করণীয় আছে। প্রার্থীরা এটা নিয়ে, তাদের তো প্রত্যেকেই তো এক একটা প্যানেলকে প্রতিনিধিত্ব করেছেন। তারা সেই প্যানেলকে নিয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যেটা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, বিশ্ববিদ্যালয়ে তো এই গণতান্ত্রিক পরিবেশ আছে। আপনি তো চাইলে তো যে কোনো কিছু, যদি আপনি মনে করেন যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উদ্বেগকে আমলে নিচ্ছে না, তাদের উদ্বেগকে আপনি যদি বলেন যে তোমাদের এই উদ্বেগগুলো অমূলক, এই হলো কারণ, এই যে আমার কাছে, তা আপনি স্বচ্ছ থাকেন, অসুবিধা নাই তো। কিন্তু যদি আপনি উদ্বেগগুলো আমলেই না নেন এবং তাদের উদ্বেগগুলোকে দূর না করেন, তখন তার এটা কিন্তু একটা অগণতান্ত্রিক আচরণ হবে। এবং তখন এই যে প্রার্থীরা যারা এক একটা প্যানেলকে প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের লাইফে পুরো জীবনটাই তাদের আসলে বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে গেছে, ফলে তারা এটাকে রাজনৈতিকভাবে নিতে চাইলে ক্যাম্পাসে তারা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারে। যদি তারা চিন্তা করে যেটা নিয়ে আইনি প্রক্রিয়া যাবে, আদালত আছে, কারণ আপনি একজন প্রার্থীতা চ্যালেঞ্জ করে তো আদালতে ইলেকশনের আগে যাওয়া হয়েছিল, সেই সুযোগ তাদের কাছে আছে, এটা তারা বিবেচনা করবেন। কিন্তু আমি মনে করি যে এইটা পর্যন্ত যাওয়াটা উচিত হবে না। এর আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বপ্রণোদিত হয়ে তাদের স্বচ্ছতার খাতিরে তাদের উচিত হচ্ছে তারা তো খুব বেশি কিছু দাবি করে নাই, আপনি সবার সামনে ওপেন না করেন যে কিছু তো গোপনীয় ব্যাপার থাকবেই, আপনি প্রার্থীদেরকে ডেকে, এই যে যে প্রার্থীরা এটা নিয়ে কনসার্ন, তাদেরকে ডেকে আপনি এই দেখালিতে হয় যে কাস্টেড ভোট কত, কাস্টিং ভোট কত, সেটা তালিকাটা তাদেরকে দেখালিতে হয়। তারা যদি এর মধ্যে কোনো গরমিল না পায়, তাহলে তো আর এটা জিনিসটা চলে গেল। ফলে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বটা বেশি। এবং এই বিষয়টা তো আপনাদের নিউজের পরে, এখন তো এইটাকে আর শুধু আগে যখন প্রার্থীরা বলছিল তখন তো আমরা ভেবেছি যে ঠিক আছে, তারা যেহেতু জয়ী হতে পারে নাই, ফলে তারা তো অ্যাগ্রিভড, তো অ্যাগ্রিভদের কথা তো মানুষ খুব একটা বিশ্বাস করে না। কিন্তু এখন যেহেতু একটা নিউজ হয়েছে, এই নিউজটাকেও তো আপনার অ্যাড্রেস করতে হবে প্রশাসনকে, এগুলো তো এড়িয়ে যাওয়া যাবে না, এই আর কি। জি, ধন্যবাদ। আমরা ডাকসু ব্যালট নীলক্ষেতে নীল নকশা এই বিষয়ে আলোচনা করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো, ছোট একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আমি এবার একটু স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত শওকত ওমর দীপ্র আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে আপনার কাছে আমার প্রশ্ন ছিল এর পূর্বেও যে একটি বিশেষ দলের মদত কি আছে কিনা, কারণ আমরা যখন এই ডাকসু নির্বাচনটি হয়ে গেল তখন আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে নানাবিধ কথা শুনেছি। কৌশলগত কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন, গুপ্ত রাজনীতির কথা শুনেছি এবং সেই সঙ্গে ক্যাম্পাস দখলের একটা রাজনীতির কথা শুনেছি, বিশেষ করে ছাত্র রাজনীতির ক্ষেত্রে এবং ডাকসু নির্বাচনের পূর্বে। তো সেক্ষেত্রে যেহেতু একটা প্যানেল জয়ী হয়ে এসেছে, যদিও আমি মোটা দাগে প্রশ্ন তুলছি না, কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে যেই দলটির মদদে আসলে সেই ছাত্র যে রাজনৈতিক দলটি সেটি তারা নির্বাচিত হয়ে আসলো, তাদের কি কোনো মদদ আপনি দেখতে পান কিনা এটার পেছনে? আপনার এই রিপোর্টের কি কোথাও ছিল যে একটা বিশেষ দলের মদদে এটা হয়েছে? আমি এরকম কিছু পাইনি। আমি
আমি যতটুকু না, রিপোর্টটা দেখেছি সেটা নিঃসন্দেহে পাইনি। আপনার কথার মধ্য দিয়ে এটি আসলে বেরিয়ে আসছে যে আসলে এই রিপোর্টটা একটা অরাজনৈতিক রিপোর্ট, কিন্তু যেহেতু আমরা একটা পলিটিক্যাল টকশো করছি সেহেতু আমি এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতেই পারি, কোন রাজনৈতিক দলের মদদের ছাপ আপনি আসলে পান কিনা? হ্যাঁ, সেটা একটি ভ্যালিড প্রশ্ন আপনি যেটা বলছেন, কিন্তু আমি বলছি রিপোর্টের এটা কোথাও নেই। এখন আপনি যেহেতু এই প্রশ্নটা তুললেন, সেই প্রশ্নের স্বচ্ছ উত্তর আমরা পাবো যদি একটি সুষ্ঠু তদন্ত হয়, যেটা এখানে তুষার বলেছেন। আমি সেই কথাটার সাথে একমত যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে স্বপ্রণোদিতভাবে এটার একটা স্বচ্ছ তদন্ত করা। আমরা বাংলাদেশের নানা ধরনের তদন্ত দেখতে পাই, নানা ধরনের, সেগুলির কখনই আলোর মুখ দেখে না। সেটা না করে একটা স্বচ্ছ প্রক্রিয়া তদন্ত, এবং প্রথম বক্তা যেটা বলেছেন শেখ রবিউল আলম, আমি তার সঙ্গেও একমত যে এটা আমাদের ভবিষ্যৎ নির্বাচনগুলোকে যাতে প্রভাবিত না করে সেটার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি। আবার তদন্তের সময় তুষার আরেকটা কথা বলেছেন, আমি সেটার সাথে একমত যে আপনি যখন কাস্টিং ভোট আর যে ভোটটা কাউন্ট হয়েছে সেটা যেসব প্রার্থীরা, আপনি সকল প্রার্থীকে ডেকে স্বচ্ছভাবে তাদের অভিযোগগুলো আমলে নিয়ে সেটা অ্যাড্রেস করতে পারেন। অন টপ অফ দ্যাট, আজকে যে রিপোর্টটা এসেছে সেটার ব্যাপারে একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন সকল প্রার্থীর মতামত নিয়ে তদন্ত কমিটিটা করতে পারেন, যাতে তদন্ত কমিটিটা স্বাধীন এবং নিরপেক্ষ হয়। আপনার কাছে আবারও আসবো, আমি একটু স্যার তুষার আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে 2019 সালেও একটি নির্বাচন হয়েছিল, ডাকসু নির্বাচন, এবং সেই নির্বাচনটাও বেশ বিতর্কিত ছিল, কিন্তু সেখানে আসলে অতিরিক্ত ব্যালট ছাপানো বা এরকম কোনো অতিরিক্ত বিষয় কিন্তু খুব একটা উঠে আসেনি। এটি কি আসলে 2019 সালকেও ছাড়িয়ে গেল কিনা? সেটা তো বলা যাবে না এখনই, কারণ ওইটা আর এই সময় আলাদা, এবং তখন কিন্তু আসলে ফলাফল ঘোষণার অল্প কিছুদিনের ভিতরে এই আলোচনা, এই বিতর্ক চলে গিয়েছিল, একেবারেই নাই হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে শুরুতেই আসলে যতই দিন গড়াচ্ছে ততই আসলে বিতর্ক বেশি হচ্ছে, কারণ কি? এটা কারণ হচ্ছে যে তখন তো এতজন হেভিওয়েট ভিপি প্রার্থী একসাথে অভিযোগ করেন নাই। তখন মানে ইনকামবেন্ট যারা ছিলেন তারা ভিপি পদটা পান নাই, একটু খেয়াল করে দেখেন। মানে তখন ছাত্রলীগ কিন্তু ভিপি পদ পান নাই, ভিপি পদ পেয়েছেন নুরুল হক নূর, যার মধ্য দিয়ে তার রাজনৈতিক উত্থান। এবং তিনিও প্রথম দিকে কিছু অভিযোগ করেন, কিন্তু পরবর্তীতে তিনি এই নির্বাচনটা মেনে নিয়েছেন, এবং তাকে আমরা ভিপি নূর হিসেবেই এখনও পর্যন্ত চিনি। কিন্তু এবার অনেকগুলো মানে ওই সাদিক কায়েম তো বিজয়ী হয়েছেন, এর বাইরে বাকি যারা আছে প্রত্যেকটা ভিপি প্রার্থী, বিশেষত যারা প্যানেল থেকে কন্টেস্ট করেছেন, তারা প্রত্যেকে কিন্তু অভিযোগ করছেন। ফলে এটার একটা আলোচনা তৈরি হয়েছে, এবং বিশেষত এখনকার যে সময়, আমরা তো আশা করেছি যে এখন আমাদের মানে সে অর্থে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিপক্ষতা নাই ওইভাবে। ফলে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মতের প্রতিফলন হয়েছে, এটাই আমাদের প্রত্যাশা। সেখান থেকে যখন এই ধরনের অভিযোগগুলো আসছে, এবং আবার আজকে আপনাদের এই রিপোর্টিং এটাতে আরও মানে বাড়িয়ে দিল আর কি, এই ইয়েটা প্রশ্নবোধক চিহ্নটা এটাকে আরও দৃঢ় করলো, তো তখন আর কি এই মানে আলোচনাটা আরও বাড়ছে। এবং আমার ধারণা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে এড়িয়ে যায়, তারা আসলে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না, তাদেরকে এগুলো উত্তর দিতে হবে। ধন্যবাদ শেখ রবিউল আলম। আপনার কাছেও আমার একই প্রশ্ন। 2019 সালে নির্বাচন নিয়েও বেশ খানিকটা আমরা দেখতে পেয়েছি যে বিতর্ক ছিল, এবারেরটা কি আসলে 2019-কেও ছাড়িয়ে গেল? প্রত্যাশা জায়গা যদি বলেন ছাড়িয়েছে, কী কারণে আমি বলি, 19-এ আওয়ামী লীগ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে কীভাবে নির্বাচন করতে পারে মানুষের একটা ধারণা ছিল, যে তারা বল প্রয়োগ করবে, ফলাফল তাদের অনুকূলে নেওয়ার চেষ্টা করবে, অন্যদেরকে সমান সুযোগ দেবে না, হ্যাঁ, ফলাফল ম্যানিপুলেট করে। আওয়ামী লীগ তো প্রতিষ্ঠিতভাবে 17 বছর করেছে, যার জন্য মানুষ ওটাকে মনে নিয়েছে যে এটা আওয়ামী নিয়ন্ত্রিত নির্বাচন, শুধুমাত্র ইমেজের কারণে বিপিন নূরকে ছাড় দিয়েছেন, অন্যগুলো তারা ছাড়তে চায়নি। এবার মানুষের প্রত্যাশাটা ছিল একটু ভিন্ন, কারণ সরকার পরিবর্তন হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাধীন, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে। সেই জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে বিধায় আমার মনে হয় বিতর্ক, এবং মানুষ হতাশ হয়েছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষ হতাশ হয়েছে। যেমন আমি একটু বলি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হলো, দেখবেন যে সকালবেলা ভোটার করা হয়েছে, সকালবেলা, কখনোই সেটা সম্ভব না। মনিটরিং টিম গিয়ে দেখছে যে ব্যালট পেপার যেখানে সেখানে ছড়িয়ে আছে, একজনের ভোট একজন দিয়ে দিয়েছে, রবুল ইসলাম নামে একজন গিয়ে ভোট দিতে পারেনি, তার ভোটটা দিয়ে দেওয়া হয়েছে। গভীর রাত্রে সিদ্ধান্ত হয়েছে পুলিং এজেন্ট থাকবে, এতগুলো এই বিতর্ক, আরও অনেক অনিয়ম আছে। তারপর দেখেন মনিটরিং যে টিম ছিল সেখান থেকে 3 জন পদত্যাগ করলো, নির্বাচন কমিশন 2 জন পদত্যাগ করলো, 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেলে নির্বাচন বর্জন করলো। আপনি সাময়িক সময়ের জন্য ফলাফলটা স্থগিত রেখে, আমি ভোট স্থগিত বলছি না, ফলাফলটা স্থগিত রেখে
একটু তদন্ত করে স্বচ্ছতার সাথে অনিয়মগুলি যদি ফলাফলে প্রভাবিত করে থাকে আপনি নির্বাচন বাতিল করতে পারতেন, আর তদন্ত স্বচ্ছভাবে করার পর জাতির কাছে প্রকাশ করতে পারতেন না কিছু অনিয়ম হয়েছে, তা ফলে প্রভাব বিস্তার করেনি, অতএব আমরা এই ফলাফল ঘোষণা করছি। এতটুকু কিন্তু ধৈর্য, দায়িত্বশীলতার পরিচয় কর্তৃপক্ষ দিল না। এখন এই ধারা যদি ধরেন অব্যাহত থাকে তাহলে তো বিতর্ক তৈরি হবে। যেমন আপনি বলছিলেন বিজয়ী দল সুবিধা পেয়েছে কিনা, আমি নিশ্চিত বিজয়ী দল এই অনিয়মের ফলে সুবিধা পেয়েছে, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বলেন তারা এখনো পর্যন্ত তারা এই দায় নিয়ে স্বচ্ছ গ্রহণযোগ্য একটা তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করতে সক্ষমতা দেখাচ্ছেন না। তাতে মনে হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও মনে হয় বিজয়ী দলের প্রতি কোনো না কোনো দুর্বলতা আছে। এন্ড অফ দ্য ডে মানুষের কাছে যেতে হবে, এন্ড অফ দ্য ডে মানুষের পারসেপশনটাই হচ্ছে গণতন্ত্র এবং রাজনীতির জন্য সবচেয়ে বড় বিচার। সেই জায়গায় কিন্তু নির্বাচন বিতর্কিত হয়ে গিয়েছে। এই নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল দায় নেবে? রাজনৈতিক দল তো আর এই নির্বাচনের দায় নেবে না। রাজনৈতিক দল দেশের যে কোনো অনিয়মের দায় নিতে হয়। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরকম মদত যদি থেকেই থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক দল তাদেরকে মদত দিয়েছে, এবং যদি এরকমই যদি হয়ে থাকে তাহলে সেই রাজনৈতিক দলগুলোকে কেন দায় নেওয়া যাবে না, বা কেন সেই রাজনৈতিক দলগুলো দায় নেবে না? না না, দায় তো রাজনৈতিক দলরা নিতে চান না। অনেক সময় আপনার ঘরে বন্দুক রেখে যদি আমি স্বার্থ উদ্ধার করতে পারি আমি তো আর দায় নিব না। কথাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি প্রভাব বিস্তার করেছে কিনা, তার চেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক দল অথবা ছাত্র সংসদ একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি। তারা কারো পারপাস সাফ করেছে এরকমের একটা ধারণা যখন তৈরি হয় তখন গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে এটা বড় অন্তরায়, এবং মানুষ যে অবাধে তার ভোটের মূল্যায়নটা পাবে, মূল্যায়নটা হবে, সে জায়গায় আশাহত হয়। আর আশাহত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তার প্রতিষ্ঠানের যে স্বচ্ছ গ্রহণযোগ্য কর্তৃপক্ষ আপনি নির্বাচিত করবেন, ছাত্র প্রতিনিধি অথবা জাতীয় নির্বাচনের জনগণের প্রতিনিধি, সেইগুলি মানে টেকসই রাখতে, গ্রহণযোগ্য করতে এবং জবাবদিহি রাখতে আপনার কঠিন পরিস্থিতি ফেস করতে হয় রাষ্ট্রকে। আর রাষ্ট্র যখন তাই ফেস করে সে দায় রাজনৈতিক দলগুলি এড়াতে পারে না। এখানে বিজয়ী দলের দায়িত্ব রয়েছে। তারা যদি তাদের কোনো সংস্রব থাকলে নিশ্চয়ই তারা স্বীকার করবে না, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তদন্তের মাধ্যমে তাদের অজান্ত হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে যদি প্রকাশ করে জাতি উপকৃত হবে। ধন্যবাদ। তুষার, আপনার কাছে আরেকবার আসবো, একটু বলবেন যে আমরা এই যে নির্বাচন এটা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় রাজনীতি বলেন, আন্দোলন বলেন, সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখিয়েছে বলা যায়, বা বাংলাদেশের রাজনীতিকে পথ দেখিয়েছে। তো এই যে পথ দেখানো একটি প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানে এরকম একটি ঘটনা ঘটেছে, এটি কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন? জাতীয় নির্বাচন আলাদা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা দেশের মানুষের মনোযোগ থাকে, এবং বাংলাদেশ ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দূর পর্যন্ত শেপও করেছে, এটাও সত্য। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে কনসার্নগুলো আলাদা, এবং জাতীয় নির্বাচন মানে প্রভাবিত বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। ধরেন যদি আমরা ধরে নিই এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে এটার প্রভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা, বা এখন যে বিতর্ক তৈরি হয়েছে এটার প্রভাবে বিতর্কিত হবে কিনা, প্রশ্ন তো মানে দুটোই হতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে ঠিক আছে, আমার প্রশ্নটা 2 নাম্বারই থাকলো। আচ্ছা, বিতর্ক তৈরি হবে মানে এটার বাদেও কিন্তু এই যে এখন যে পরিস্থিতিটা এসছে এটার বাদেও কিন্তু জাতীয় নির্বাচনের পরিস্থিতি পরিবেশ নিয়ে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানে বিভিন্ন দল থেকে ক্রমাগত কথা বলা হচ্ছে। আমরা বলেছি, অন্যান্য দল বলেছে যে আপনি যদি মাঠ পর্যায়ের এই মুহূর্তে পরিস্থিতি দেখেন সেটা একটা অত্যন্ত সহিংস পরিস্থিতি বিরাজ করছে, এবং বিশেষত বড় দল বিএনপির তরফ থেকে, বিএনপি নেতারা আমরা যতই ঢাকায় বিএনপির যে ধরনের সহনশীলতাই দেখি না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যতটা সহনশীলতাই দেখি না কেন, তৃণমূলে ব্যাপারটা একদমই সেরকম না। তৃণমূলে তারা বলছে যে তফসিলটা ঘোষণা করতে দেন, তারপর দেখবেন কি হয়, এরকম। এবং তারা প্রায় ওপেনলি, যেমন আমাদের এদিকে ওপেনলি ঘোষণা করছে যে নরসিংদী পলাশের দিকে যে তারা ব্যালট বাক্স ছিনতাই করবে, তারপর ভোট কেন্দ্র তারা দখল করবে, এগুলো তারা বলে যাচ্ছে। কিন্তু এগুলো কি একটা মানে নির্বাচন তো আসলে আলটিমেটলি সফল হবে কি হবে না, বা সুষ্ঠু হবে কি হবে না, নির্ভর করবে প্রশাসনের ভূমিকার উপরে। কিন্তু এগুলো একটা কিন্তু মানুষের মধ্যে ভয় তৈরি করে যে আমরা কি ভোট দিতে পারবো কিনা। আমরা যখন এলাকায় যাই, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, মানুষ বলে ভোট হবে, তারপর বলছে অবশ্যই ভোট হবে, ভোট হবে না কেন, বলছে আমরা ভোট দিতে পারবো, আমি অবশ্যই ভোট দিবেন, বা আপনাকে তো ভোট দিতে যাইতে হবে, এরকম আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে যদি প্রশাসন এবং বিশেষত অনেক আসামি, বিভিন্ন দাগি আসামি তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তারা এলাকায় বীর দর্পে ঘোরাফেরা করছে, চাঁদাবাজরা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে আপনি একটা চাঁদাবাজির কারণে অমুককে গ্রেফতার করা হচ্ছে, কালকে আবার তাকে অমুক প্রভাবশালী নেতা ছাড়িয়ে আনছেন, এবং
বীর দর্পে তারা ওই নেতার শেল্টারে ঘুরে বেড়াচ্ছেন, এই জিনিসগুলো ঘটছে। এগুলো হচ্ছে নির্বাচনের পরিবেশকে কিছুটা হলেও আপনার একটু মানে আশঙ্কা তৈরি করে। তো আমি আশা করব যে মানে প্রশাসন, বিশেষত জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, এবং নির্বাচনে যেহেতু সেনাবাহিনীর একটা ভূমিকা থাকবে, তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না। আর যদি তারা কোনোভাবে কোনো দিকে হেলে যায় তখন এটার প্রভাব অবশ্যই পড়বে। ধন্যবাদ। আরেকবার আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। দেখতে থাকুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি আবারও আমাদের আলোচনায় ফিরতে চাই। আমাদের এই আলোচনা ডাকসুর ব্যালট থেকে শুরু হয়েছিল, নীলক্ষেতের নীল নকশা হয়ে এবারে আমরা পৌঁছে গেছি জাতীয় নির্বাচনের দিকে। আসলে জাতীয় নির্বাচনে এটার প্রভাব নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আসলে জাতীয় নির্বাচনে দু একটা আলোচনা না করলেই নয়। আমি একটু প্রথমে রবিউল আলম আপনার কাছে যাব যে পিআর পদ্ধতি কেন পার্মানেন্ট রেস্টলেসনেস? বিশ্বের তো অনেক দেশই আসলে পিআর পদ্ধতিতে ভালো আছে। এটা আপনি যে বিতর্কবাদ তুললেন, অনেক সময় লাগবে, আপনি শেষ মুহূর্তে সেরকম বিতর্ক তুললেন। বাংলাদেশে প্রতিষ্ঠিত নির্বাচন যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাই হচ্ছে জনবান্ধব, সেটা স্বাচ্ছন্দ্য। পিআর পদ্ধতি যেখানে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সেখানে অধিকাংশ জায়গায় সংসদীয় পদ্ধতির সরকার ওখানে কম ফাংশন করেছে। আরও বিষয় হচ্ছে যে আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন প্রত্যক্ষ ভোটে এবং বিজয়ের ভিত্তিতে, সাংখ্যিকের ভিত্তিতে, সেটা কিন্তু ওখানে থাকছে না। আপনি দলকে নির্বাচিত করছেন, দলের কাছে দিয়ে দিচ্ছেন তার মেম্বার অফ পার্লামেন্ট কারা হবে, দল ওখানে তার মতো করে মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত করতে পারে। জনপ্রতিনিধি নির্বাচনের প্রত্যক্ষ ভোটের ব্যবস্থাটা থাকছে না, যার ফলে জনপ্রতিনিধির দায়বদ্ধতা থাকে না। এমপি হয়ে যান অনেকটা প্রশাসকের মতো। বাংলাদেশে পিআর পদ্ধতি এই মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করে না, এবং মানুষের সেখানে জ্ঞানেরও জানা বোঝারও স্বল্পতা রয়েছে, এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, আমাদের হচ্ছে প্রত্যক্ষভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করার গণতন্ত্র। জনপ্রতিনিধি সংসদের কাছে মানে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আবার জনপ্রতিনিধির কাছে দায়বদ্ধ থাকে সরকার, যার ফলে এই যে প্রক্রিয়া, সেই জায়গাটা পিআর পদ্ধতি বাংলাদেশে প্রয়োজন আছে বলে মানুষ মনে করে না, এবং সেটা বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা বা সংসদ পদ্ধতি সরকারের সাথে খুব যাচ্ছে না। আমি একটু অন্য জায়গায় যেতে চাচ্ছিলাম। সে খুব ভালো আপত্তিকর কথা বলেছে, আমি তাকে খুব পছন্দ করি। সে বলছে বিএনপি নেতাকর্মীরা বলছে ব্যালট পেপার ছিনতাই করবে, পেয়েছেন এই ধরনের কথা? সেটা সম্ভব হয়েছে তাই, সম্ভব তাই যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দল নিরপেক্ষ থাকছে, বিকজ যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনা বিদ্যমান তার ক্ষমতায় যাওয়ার কোনো অভিপ্রায় নেই। তো সে জায়গায় আপনি আস্থা রাখবেন না? সেই প্রক্রিয়ার উপর যদি আপনি আস্থা না রাখেন তাহলে নির্বাচনটা আয়োজন হবে কি করে? সেনাবাহিনী যুক্ত হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিডিআর সব মিলে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে, এবং সরকার বলছে তারা একটা ইতিহাস সৃষ্টি করার মতো নির্বাচন করতে বদ্ধপরিকর। সেখানে আপনি আস্থা রাখতে চাচ্ছেন না। তারা তো বলেছে যে তারা সরকার গঠন করবেই করবে, তো নির্বাচনের আগেই তো বলছে, আমরা তো সন্দেহ করছি না। আবার এও বলেছে 300 আসন পেয়ে যায়, 2 মাস পরে এসে বলছে না 150টা পাবো। 150টা পারলেও তো সরকার হয়ে যায়। তো তারা আবার শঙ্কা রাখবে কেন? শঙ্কা থাকা উচিত না তো। দেখেন, আমি একটা কথা খালি একটু বলি, সেটা হচ্ছে যে লেভেল উইনিং ভোট তো আপনাকে দিতে পারবে না। রাজনৈতিক দলগুলির উপর, জনগণের উপর আস্থা রাখতে হবে। আপনি একবার বিজয়ী হবেন, আরেকবার পরাজয় বরণ করতে পারেন, আবার কাম ব্যাক করবেন। সেটাই সংসদীয় পদ্ধতি বা জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনার এই প্রতিযোগিতা থাকা দরকার, গণতন্ত্রের জন্য সৌন্দর্য। আপনি দল গঠন করেই অথবা যে কোনো রাজনৈতিক দলই হয়েই ক্ষমতার অংশ হতে চাইবেন, সেটা আমার মনে হয় গণতন্ত্র এবং সুশাসনের জন্য অন্তরায়, যার ফলে ওই জায়গা থেকে বেরিয়ে আসার একটু প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। একটা কথা বলি, একটা বাক্য, চাঁদাবাজের কোনো দল নেই, আর চাঁদাবাজ যদি দলে থেকে থাকে সব দলে আছে। চাঁদাবাজ যদি জামিনে বেরিয়ে চলে আসে, এটা আদালতের ব্যর্থতা অথবা সরকারের ব্যর্থতা, এই দলের উপর আমরা না চাপাই। চাঁদাবাজদের বর্জন করি, মানুষের উপর আস্থা রাখি, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করি, এবং তারপর জনকল্যাণ ধারক করে জনসমৃদ্ধির জন্য রাজনীতি তার যদি প্রতিযোগিতায় থাকি, নিশ্চয়ই তার দেশের কল্যাণ হবে, সেইভাবে ভাবি।
জি, ধন্যবাদ। আমি একটু শওকত ওমর আপনার কাছে ফিরবো যে নির্বাচন কমিশন এবারে ব্যাপক নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে, সেখানে আসলে এই নির্বাচনী নিরাপত্তার ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রশ্নটার জন্য ধন্যবাদ। এখন নির্বাচন তো শুধু নির্বাচনী নিরাপত্তার বিষয় না, নির্বাচন এবং একটা দিনেরও বিষয় না। নির্বাচন কিন্তু একটা প্রক্রিয়া। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে না। কিন্তু আমরা কিছু কিছু নির্বাচনকে ধরে নিতে পারি সেটা তুলনামূলক নিরপেক্ষ এবং জনমতের প্রতিফলন ঘটেছে। দেখেন, একটা নির্বাচনে অনেক স্টেক হোল্ডার থাকে। আমরা একটা ছাত্র সংসদ নির্বাচনের পৃথিবীর বহু দেশে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যে এটা কখনো জাতীয় মিডিয়ায় আলোচনা হয় না। আমাদের এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ব্যাপারে, যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে হচ্ছে, এত সাংবাদিক, সিসিটিভি ক্যামেরা, আমরা লাইভ দেখছি, সেগুলো নিয়ে আমরা বিতর্ক করি। আমরা করি, বিতর্কের যথেষ্ট উপাদান আছে সেগুলোর মধ্যে, সেগুলো নিয়ে আমরা বিতর্ক করি। আমরা এই 18 কোটি জনগণের 12 কোটি ভোটারের দেশে যখন একটা নির্বাচন অনুষ্ঠান করব 300টি আসনে, যদি এটা পিয়ার পদ্ধতিতে না হয়, জনপ্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন হয়, মানে আমি সরাসরি ভোটে আমার এলাকার সংসদ সদস্যকে নির্বাচন করব, সবচেয়ে বড় নিরাপত্তা কে দিতে পারে আপনি জানেন? সবচেয়ে বড় নিরাপত্তা দিতে পারে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। এমনকি এই যে নির্বাচন কমিশন, এই যে এখন শেখ রবিউল আলম বললেন যে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার অভিপ্রায় নেই, কাইন্ড অফ এ তত্ত্বাবধায়ক সরকার বলতে পারি, যে তারা একটা নির্বাচন করবে। এই ইসিকে নিয়ে কি বিতর্ক নাই? এই ইসিকে নিয়ে কি এখনই অনেক রাজনৈতিক দল প্রশ্ন তোলে নাই? আমরা বিতর্ক তৈরি করতে পারি এবং সম্ভবত আমরা বিতর্ক তৈরি করতে পছন্দ করি। সবচেয়ে নিরাপত্তার জায়গা কিন্তু আপনাকে আইন শৃঙ্খলা, প্রশাসন কেউ দিতে পারবে না। নিরাপত্তা দিতে পারবে রাজনৈতিক দলগুলোর আস্থার ভিত্তিতে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের জায়গা থেকে, বা বিশেষ করে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আসলে সবগুলো দলকে একসঙ্গে কাজ করতে হবে, তাই তো? সবগুলো দলকে একসঙ্গে কাজ করতে হবে, একমত হতে হবে তারা কিভাবে নির্বাচনটা পরিচালনা করতে চান। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তারা কি ভূমিকায় দেখতে চান, প্রশাসনকে তারা কি ভূমিকায় দেখতে চান। রিটার্নিং অফিসার যদি তার দায়িত্ব পালন না করেন, সেটার ওনার শাস্তিমূলক ব্যবস্থাটা কি হবে? ওনাকে কি এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি করা হবে? এই জাতীয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ। আমি এবার একটু স্যার তুষার আপনার কাছে আসবো, যে গণপরিষদ এবং এনসিপি এক হওয়ার বিষয়ে যে আলোচনা আপনাদের মধ্যে চলছিল, সেটি আসলে কতদূর গড়ালো? গণ অধিকার পরিষদ মানে আমাদের সাথে যোগ দেওয়ার ব্যাপারে যে আগ্রহ দেখিয়েছে, এটা আলোচনাটা প্রাথমিক পর্যায়ে আছে। এবং নুরুল হক নূর যেহেতু এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, উনি ওই দলের সর্বোচ্চ নেতা, ফলে চূড়ান্ত আলোচনাটা তার সাথেই হবে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি তিনি সুস্থ অবস্থায় আবার দেশে ফিরে আসবেন, তখন চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে। এই পর্যায়ে আমরা ওনাদের দেশে যারা অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের এক ধরনের কথা হয়েছে বা হচ্ছে, এবং আমরা মানে সম্ভাব্যতাগুলো যাচাই করছি বা কী কী ডিফিকাল্টি যাচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এই পর্যায়ে আছে এখন, এটা মানে একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা হিসেবেই দেখাটা ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আরও একটি বিষয়, নিউ ইয়র্কে আক্তার, আমরা যতদূর জানতে পেরেছি তিনি মামলা করেছেন তাকে হেনস্থার প্রেক্ষিতে। তো সেই মামলার কোনো আপডেট আপনারা পেয়েছেন কিনা? আমরা যে ভিডিও বার্তাটা দেখলাম, যেহেতু তিনি ওখানে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন, ফলে আমাদের সরাসরি কথা হয় নাই, কিন্তু তিনি তো একটা ভিডিও বার্তা আমাদের ফেসবুক পাতা থেকে গেছে। সেখানে তিনি বলেছেন যে তারা ওই শুধু এয়ারপোর্টে না, যে হোটেলে অবস্থান করছেন সেখানে গিয়েও হাঙ্গামা করার চেষ্টা করছে এবং এক ধরনের তাদেরকে চেইস করছে। তারা যেখানে যেখানে যাচ্ছেন পেছন পেছন এক ধরনের উপদ্রব সৃষ্টি করা এবং হুমকি দেয়া। বিশেষত তাসনিম জারা, তিনি আমাদের একজন শীর্ষ নেতা এবং একজন নারী, তাকে যেভাবে মানে থ্রেট করা হচ্ছে, খুবই মানে এক ধরনের রেপ থ্রেটই বলবো, রেপ থ্রেট করা হচ্ছে, তারপরে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আক্তার হোসেনকে। এই সমস্ত কারণে মানে, এবং আমরা যেটা বলেছি আর কি, আমেরিকার ওই যেখানে আমরা মামলাটা করেছি ওখানে বলা হয়েছে যে এরা বাংলাদেশে এই মুহূর্তে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তো তারা দেশের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তারা এখন দেশের বাইরে এসে
এই ধরনের তৎপরতা চালাচ্ছে, আপনাদের মাটি ব্যবহার করে এটা করতে দেওয়াটা উচিত হবে না। কারণ বিকজ আমরা যখন এখানে অন্য একটা সভরেন কান্ট্রির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছি, তখন এরকম একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকেরা যখন এটা করে, তখন তো এটা আপনাদের জন্য এই কথাগুলো আমাদের দিক থেকে বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনার কাছে একদম আমাদের সময় একদম সংক্ষিপ্ত, একদম খুব ছোট করে জানতে চাই, বিএনপি তার মিত্রদের সম্মানজনক আসন ছেড়ে দিতে চেয়েছে, কতগুলো আসন ছেড়ে দেবে, কোনো সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত হয়নি, তবে অবদান অনুসারে যে যে আসনে উইন করার যোগ্যতা রাখে বিএনপি সমর্থন দেওয়ার পর সেই আসনগুলি বিবেচনায় বিএনপি রাখবে। তাদের বিগত দিনের রাজপথের আন্দোলন এবং ধরেন ফ্যাসিবাদী পতনের ক্ষেত্রে তাদের যে ধারাবাহিক পারফরমেন্স, সেগুলি বিবেচনা পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি সমর্থন দিলেও ওই আসনে উইন করার একটা যোগ্যতা থাকতে হবে। সব কিছু বিবেচনা করে এটা হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা শেষ করব, শেষ করার আগে বলতে চাই যে সাধারণ মানুষ তারা বুলেট নয় ব্যালট, বিতর্ক নয় ব্যালট, এবং সেই সঙ্গে তারা ভালোবাসে তাদের যে ক্ষমতার প্রয়োগ, সেই ক্ষমতার প্রয়োগের জায়গাটাও হচ্ছে ব্যালট। সেই জায়গার নিরাপত্তা, সেই জায়গার মূল্যবান বা সেই জায়গার মূল্য নিশ্চিত করার দায়িত্ব আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। রবি থেকে বৃহস্পতি দেখুন প্রতিদিন রাত 9টা থেকে 10টা। শুভরাত্রি।